শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। ওয়ার বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় ৭০,০০০ আর বাংলাদেশের প্রায় ২০,০০০ মানুষের মাতৃভাষা ওয়ার। বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার জেলায় প্রচলিত ভাষা এটি। এছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এ ভাষা বহুল প্রচলিত। খাসিয়া জনগোষ্ঠীর ওয়ার গোষ্ঠী এ ভাষায় কথা বলে। ভাষাটির লিখিত রূপ নেই। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শপথ নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নেতা তারেক রহমান। বেশ কয়েকজন মন্ত্রী চূড়ান্ত, চমক হিসেবে আছেন খলিলুর রহমান। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা। তবে একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ হওয়ার কথা থাকলেও এই শপথ নেননি বিএনপির এমপিরা। পরে স্বতন্ত্র সংসদ সদস্যরাও এই শপথ নেননি, তবে নিয়েছেন জামায়াত ও তাদের জোটসঙ্গী এমপিরা। সকালে বিএনপি নেতাদের শপথ করান সিইসি-এএমএম নাসির উদ্দিন। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বেঁকে বসে জামায়াত ও এনসিপি। পরে অবশ্য নিজেরাই গিয়ে শপথ নেন তারা। সদস্যরা শপথ নেওয়ায় প্রায় ১.৫ বছর পর সচল হল সংবাদ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 11:30টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ সহ আরও কয়েকজন। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ফোন পেয়েছেন এমন কয়েকজনের নাম বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মধ্যে আছেন ইকবাল হাসান মাহমুদ, চিকিৎসক AZM জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, এহসানুল হক মিলন। এছাড়া বরিশাল ১ আসনের এমপি জহিরুদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও ফোন পেয়েছেন বলে খবর এসেছে। এর বাইরে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। তবে সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে এসেছে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাম। তিনি টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা শহীদ হয়েছিলেন মায়ের ভাষার জন্য শহীদ। সেই শহীদদের একজন শহীদ বরকত। ভাষা শহীদদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন শহীদ বরকতকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। ২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সরকার। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ১৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হলো। দায়িত্ব গ্রহণের সময় নতুন সরকারের কাঁধে চাপতে যাচ্ছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। পাশাপাশি ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরাসরি ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২% বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির এ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ২০২৪-২৫ অর্থ বছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ২২,৫০,৯০৪ কোটি টাকায়। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময় সরকার ব্যাংকিং উৎস থেকে ৬১,১৪৮ কোটি টাকা নিয়েছে। পাশাপাশি এ সময়ে এসেছে ১০৭,৪০,০০,০০০ ডলারের নিট বৈদেশিক ঋণ। সরকারি ব্যয় ও ঋণের পরিমাণ বাড়লে সাধারণত সুদ হার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। এর প্রভাব বেসরকারি খাতের বিনিয়োগ ও ভোগ সংকুচিত হয়ে পড়ে। অর্থনীতির পরিভাষায় এ পরিস্থিতিকে ক্রাউডিং আউট ইফেক্ট বলা হয়। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতেও এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। দেশের বেসরকারি খাতে কয়েক বছর ধরে বিনিয়োগ স্থবিরতা চলছে, তবে চলতি অর্থ বছরে এসে তা আরও তীব্র হয়। গত বছরের জুলাই ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল মাত্র ৭.২%।
কিন্তু গত ডিসেম্বর পর্যন্ত এ প্রবৃদ্ধি মাত্র 6.1% অর্জিত হয়েছে। 2025 সালের ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছে 17,88,024 কোটি টাকা। নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিরা সিদ্ধান্ত নিয়েছেন তারা কেউ শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার করবেন না। পাশাপাশি সরকারিভাবে কোনো প্লটের বরাদ্দও তারা নেবেন না বলে জানিয়েছেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর 17 ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ অনেক বছর ধরেই একটা নির্বাচনী এজেন্ডা হয়ে থেকেছে। বিজেপি বরাবরই বলে এসেছে যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্ত অঞ্চলে ব্যাপক অনুপ্রবেশ ঘটে এবং সেই সব অনুপ্রবেশকারীদের রাজ্যের ক্ষমতাসীন দলগুলি মদত দিতে থাকে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেছে দেশের পশ্চিমাঞ্চলে সীমান্ত বরাবর অধিকাংশ সংসদীয় আসন জিতে নিয়েছে জামায়াতে ইসলামী। এই অঞ্চলগুলিতে জামায়াতে ইসলামী ও তার জোট সঙ্গীদের জয়কে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল আর বিশ্লেষকরা গভীরভাবে নজর করছেন। তারা মনে করছেন বাংলাদেশের জামায়াতের এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতেও প্রভাব ফেলবে, বিশেষত আর কয়েক মাসের মধ্যেই যে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপি এবং তাদের বিরোধী দলগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কারা কিভাবে সীমান্ত অঞ্চলে জামায়াতের জয়ের ব্যাখ্যা করছে আর মানুষের সামনে তুলে ধরছে তার উপরই নির্ভর করবে যে এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। সরকার এলপি গ্যাসের উপর প্রদেয় ভ্যাট হ্রাস করেছে। 16 ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলামিন শেখ গণমাধ্যমকে এ তথ্য জানান। বিদ্যমান ব্যবস্থায় স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে 7.5% ভ্যাট এবং আমদানি পর্যায়ে 2% আগাম কর পরিশোধ করতে হয়। সরকার এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এই ভ্যাট হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন তার প্রধান নির্বাচকের দায়িত্বের বর্তমান চুক্তি 28 ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং তিনি নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করতে চান না। এক সূত্র জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আরো 2 থেকে 3 মাস সীমিত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছে। গাজী আশরাফ আপত্তি করছেন না যদি তা অল্প সময়ের জন্য হয়, তবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাঙালিয়ানা শায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।